হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি এএনএম জিএনএম এর ওপর স্পেশাল বায়োলজি ক্লাস পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো জীবনবিজ্ঞান মূলত এএনএম জিএনএম কে টার্গেট করানো হলেও এই ক্লাসে গ্রুপ ডি বলো, তো এসএসসি এই সমস্ত কভার করানো হবে। তো সেক্ষেত্রে যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ক্লাসটা সমান ইম্পর্টেন্ট, চিন্তার কিছু নেই। তো চলো প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেন শুরু করার আগে তোমাদের সবাইকে বলি যে যারা এই ক্লাসটা এই চ্যানেলে নতুন তারা তারা এই ভিডিওটিকে শেয়ার করো, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। এই ক্লাসটা এএনএম জিএনএম যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে পৌঁছায়। আর একটা করে লাইক করো। একটা করে লাইক করতে তো কোনো ক্ষতি নেই, যাতে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা তোমাদের মনের কাছে পৌঁছচ্ছে। তো চলো প্রথম কোশ্চেন দেখো। বলেছে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত দুটি প্রধান হরমোন কি কি যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? এ আছে ট্রিপসিন ও অ্যামাইলেজ, নাকি ইনসুলিন ও গ্লুকাগন, লাইপেজ ও সোমাটোস্ট্যানিন, নাকি ওপরে কোনোটি নয়? সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ক, ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন ও গ্লুকাগন। তো ইনসুলিন ও গ্লুকাগন। তো এখানে কিছু নোট আছে, দেখে নাও। বলেছে এটি একটি মিশ্র গ্রন্থি যার বহিঃকরা গ্রন্থি থেকে পাচক রস এবং অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসৃত হয়। দুয়ে বলেছে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত পাচক এনজাইমগুলো ক্ষুদ্রান্তে খাবার ভাঙতে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট। অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি যা মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের একটি অংশ। তো একটা কোশ্চেনের মধ্যেই 3টে থেকে 4টে কোশ্চেন হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তো 2 নম্বর দেখো, বলেছে কোষের মস্তিষ্ক কোনটি? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম নাকি রাইবোসোম? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস। এবার তোমাদের ইম্পর্টেন্ট নোটটা একটু দেখে নাও। বলেছে রবার্ট ব্রাউন 1831 সালে সর্বপ্রথম কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং নামকরণ করেন। কোষের কাজ কোষের বৃদ্ধি, বিভাজন এবং বংশগত তথ্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? রাইবোসোম, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া নাকি সেন্ট্রিওল? ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া। তো নোটটা একটু দেখে নাও। নোটটা বলছে মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত উপাঙ্গ কণা ও ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে থাকে। একে কোষের পাওয়ার হাউস বা শক্তি কেন্দ্র বলা হয়, কারণ এটি কোষীয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডেনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি, এটা এটিপি ফুল ফর্ম, রূপে শক্তি উৎপাদন করে, যা জৈবনিক কাজের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে উদ্ভিদ ও পাতা উদ্ভিদ ও পর্বমধ্যের পাওয়া যায় কোন ভাজক কলা? অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা নাকি স্থায়ী ভাজক কলা? ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা। পয়েন্টগুলো দেখো। বলেছে ভাজক কলা কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে থাকে, যা উদ্ভিদের বৃদ্ধিকে সম্ভব করে তোলে। গাছের মূল ও কাণ্ডের ডগায় অবস্থিত, যা উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে এর একটা কাজ দেখো। 2 থেকে 3টে এক্সট্রা কোশ্চেন এখান থেকে হয়ে যাচ্ছে। আর 3 নম্বর বলেছে ভাজক কলা 3টি প্রকার হলো ভাস্কুলার, এপিডার্মাল, প্যারেনকাইমাল। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে যে ভাজক কলা কয় প্রকার। তো এটা তোমরা খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন 5 নম্বর। তো দেখো 5 নম্বরে বলেছে কোন অংশটি মানুষের দেহের জাগরণ এবং সতর্কীকরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? খুবই ইম্পর্টেন্ট, এই ব্রেন থেকে একটা কোশ্চেন তো অবশ্যই নেমে আসবে, তো এটা খেয়াল রাখবে। এতে তোমাদের অ্যান্সার হবে অপশন সি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তো নিচে মস্তিষ্ক সম্পর্কে ইম্পর্টেন্ট যে এক্সট্রা পয়েন্টগুলো দেওয়া আছে দেখে নাও। সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক মস্তিষ্কের একটি অংশ যা মূলত শারীরিক নড়াচড়া, ভারসাম্য, পেশি ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এটি শরীরের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে এবং মোটর স্কিল বলতে যেমন দেখো বলেছে হাঁটা, লেখা, শেখা ও নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। এছাড়াও সেরিবেলামের মনোযোগ, ভাষা, আবেগ নিয়ন্ত্রণ ভূমিকা রাখে। খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। এখান থেকে 3 থেকে 4টে কি 5টা কোশ্চেন হয়ে যাবে। সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক হলো মানব মস্তিষ্কের সব থেকে বড় অংশ, যা চিন্তা, স্মৃতি, ভাষা, আবেগ ও স্বেচ্ছাসেবী ক্রিয়াকলাপে যেমন হাঁটা বা লেখা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছে নিচে উল্লিখিত কোন দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? মানে কোন রোগের ক্ষেত্রে আর কি স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এইডস, অপশন সি, এইডস। ঠিক আছে, তো দেখো
এই ডিটেলসটা একটু জেনে নাও। ডিটেলে না পড়লে হবে না, প্রত্যেকটা এমসিকিউ শুধু কোশ্চেন আর অ্যান্সার করলে হবে না। ওই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের আরও একটু জানতে হবে, যাতে ওই কোশ্চেন রিলেটেড কোনো কোশ্চেন যদি আসে সেটা যেন তোমরা অ্যান্সার করতে পারো। মানে এমনভাবে পড়বে যে একটা এমসিকিউ পড়লে 4 থেকে 5টা আরও তৈরি হয়ে যায়। এখানে এক্সট্রা পয়েন্ট প্রকৃতি, এইচআইভি অর্থাৎ এখানে ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, খুবই ইম্পর্টেন্ট। এই রোগের উপসর্গ জ্বর হবে, মাথা ব্যথা হবে, গলা ব্যথা, নাক দিয়ে সর্দি খরম। 2 যকৃতের সংক্রমণ থেকে জন্ডিস হবে, বমি বমি ভাব, এইটা মেন, বমি বমি ভাব ও ক্ষুধামান্দা, মানে তোমার খিদে পাবে না। চলো 7 নম্বরে আমরা চলে এসেছি। 7 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, টিকাকরণ কি প্রদান করে? সক্রিয় অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতা, প্রাকৃতিক অনাক্রম্যতা নাকি এবি উভয়ই? ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের অ্যান্সার হয়ে যাবে নিষ্ক্রিয় অনাক্রম্যতা, অপশন বি। ঠিক আছে, এখানে তোমাদের পয়েন্টগুলো জেনে রাখো। এডওয়ার্ড জেনার ছিলেন একজন ইংরেজ চিকিৎসক এবং বিজ্ঞানী, যিনি গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, যেটি হলো পৃথিবীর প্রথম ভ্যাকসিন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3টি গুরুতর রোগ, মানে 3টি গুরুতর টিকা তোমরা জেনে রাখো, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার এবং হুপিং কাশি, পেট্রুসিস বলে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 8 বলেছে, পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে? খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জল বিয়োজনের জন্য, অপশন বি এ বলেছে আলোক শক্তি শোষণের জন্য, অপশন সি এ বলেছে পাতায় শ্বেতসার সঞ্চিত মানে জন্য, নাকি ডি এটিপি উৎপাদনের জন্য। তো অনেকে তোমরা এই অ্যান্সারটা অপশন ডি এটিপি উৎপাদনের জন্য করো, যেহেতু সালেক সংশ্লেষে অধিকাংশ ক্ষেত্রেই এটিপির সঙ্গে এটিপি নামটা জড়িয়ে আছে, তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আলোক শক্তি শোষণের জন্য। এক্ষেত্রে ক্লোরোফিল মনে রাখবে সূর্য মানে সব আলোগুলোকে শোষণ করে, কেউ কিন্তু ভুল করবে না যে শুধু সবুজ আলোটা শোষণ করে বলে আমরা সবুজ দেখি, সব আলোর রঙগুলোকে শোষণ করে। তারপর তোমার নীল, লাল বলো, অন্যান্য রঙগুলো বাকিগুলোকে শোষণ করে আর সবুজটাকে প্রতিফলিত করে, তাই আমরা পাতাগুলোকে সবুজ দেখি। যে গাছে পাতা গাঢ় সবুজ সে গাছে ক্লোরোফিল মানে বেশি আছে, আর যে গাছে পাতা দেখবে কাঁচা কলা পাতার মতো একটা একটা রং, সে গাছে ক্লোরোফিল কম আছে। ঠিক আছে, তোমরা পয়েন্টগুলো একটু দেখে নাও। ক্লোরোফিল বা পত্রহরিত নামেও জানা যায়, হলো সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল এবং উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট নামক অংশে থাকা একটি সবুজ রঞ্জক পদার্থ, যা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সূর্যরশ্মি থেকে শোষণ করতে সাহায্য করে প্রক্রিয়ায় এবং উদ্ভিদকে সবুজ রং দেয়। এটি অতি প্রয়োজনীয় জৈব অণু, যার মূল উপাদান মানে ম্যাগনেসিয়াম পরমাণু, এবং নীল ও লাল আলোকে শোষণ করে সবুজ আলোকে প্রতিফলিত করে। ওই যে বললাম আমি তখন, হ্যাঁ, তো এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব 9। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে, কোন রোগ নির্ণয়ে ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা নাকি পিত জ্বর? খুবই ইম্পর্টেন্ট, অপশন বি টাইফয়েড, তোমরা মনে রেখে দেবে। ব্যাখ্যাটা দেখো, পয়েন্টগুলো দেখে নাও। বলেছে, সংক্রমিত ব্যক্তির মলমূত্র এই ব্যাকটেরিয়া খাদ্য বমির মাধ্যমে অন্য শরীরে প্রবেশ করে। মানে সংক্রমণ কিভাবে হয়? অস্বাস্থ্যকর পরিবেশে, যেখানে হাত ধোয়ার অভ্যেস নেই, স্যানিটেশনের অভাব রয়েছে, সেখানে টাইফয়েডের ঝুঁকি বাড়ে। এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, টাইফয়েড খুবই একটা মানে ভয়ঙ্কর রোগ। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 10। এখানে বলেছে দেখো রোগ নিয়ে কোশ্চেন আবার একটা। টিটেনাস, সবাই নাম শুনেছো, টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া, ভাইরাস বলো, মানে এরকম, মানে এই যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা তোমরা খুবই ভালোভাবে মানে পড়বে, বারবার পড়বে, এখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন সবসময় আসে। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাদের দেখো বলেছে, বলেছে প্যাস্চুরেল্লা পেটিস নাকি ক্লস্ট্রিডিয়াম টিটেনি নাকি ট্রিপোনিমা প্যালিডাম নাকি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে, অপশন বি তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই নামটা কম বেশি সবাই শুনে থাকবে, এই নামটা মনে রেখে দেবে সবাই। টিটেনাস রোগের এটা ব্যাকটেরিয়া। টিটেনাস ভ্যাকসিন হলো এমন একটি যা টিটেনাস রোগ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, এবং 4টি টিকার সংমিশ্রণ দেখো, ডিপথেরিয়া, টিটেনাস এবং হুপিং কাশি প্রতিরোধ ব্যবহৃত হয়। এই 4টে মানে রোগ প্রতিরোধের জন্য এই
টিটেনাসটা ব্যবহৃত হয়। টিটেনাসের প্রধান লক্ষণগুলি দেখে নাও। চোয়াল শক্ত হয়ে যাওয়া, যাকে আমরা লক জয়া বলি, যা থেকে খাওয়া কথা বলা কঠিন হয়ে পড়ে, এবং পেশি শক্ত হয়ে যাওয়া। উম, ঘাড় এবং শরীরের অন্যান্য অংশে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া জ্বর, মাথা ব্যথা, ঘাম, উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপটা খুবই বেড়ে যায়, দ্রুত হৃদস্পন্দন, হার্টবিট বেড়ে যায়, পালস রেটও বেড়ে যায়। তো এবং অস্থিরতা দেখা যেতে পারে। সংক্রমণের সাধারণত 3 থেকে 21 দিন পর লক্ষণগুলো প্রকাশ পায়। খুবই ইম্পর্টেন্ট, এই দিনগুলো একটু মনে রাখবে, লক্ষণগুলো সব মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 11। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানটি একজন মহিলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ? কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। বলেছে ক থায়ামিন, বিয়ে বলেছে ভিটামিন, নাকি ফলিক অ্যাসিড, নাকি ভিটামিন। এখানে অপশন দুটো একই হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে, মনে রাখবে, ফলিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ব্যাখ্যা বলেছে ফলিক অ্যাসিড হলো একটি ভিটামিন, যা বিভিন্ন খাবারের পাশাপাশি মাল্টিভিটামিন সাপ্লিমেন্টেও পাওয়া যায় এবং গর্ভাবস্থা এবং স্তনদানের একটি অপরিহার্য। গর্ভাবস্থার পরিকল্পনাকারী যেসব মহিলা, তাদের জন্য ফলিক অ্যাসিড গ্রহণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে প্রমাণিত হয়েছে। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখবে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 12। এটা তোমাদের HW হোমওয়ার্ক দিলাম। তো বলেছে দেখো, হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে কোনটি? একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, তো তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে। যে পারবে, না পারবে তারাও চেষ্টা করবে। ভুল হলে তো কোনো ক্ষতি নেই না। তো অপশন ওয়াইজ নাম্বারিং দিয়ে কমেন্টে তোমরা জানিয়ে দিও। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। বলেছে বাবা ও মা উভয়ের রক্ত গ্রুপ যদি এবি হয়, সন্তানের রক্ত গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই ইম্পর্টেন্ট। এই রক্ত গ্রুপ নিয়ে কোশ্চেন কিন্তু এমএনএম আসছে। হ্যাঁ, তো এই পার্টটা গুরুত্বপূর্ণ হবে, একটু খেয়াল করবে। তো বলেছে দেখো, অপশন এ 25%, 50%, 75%, নাকি 100%। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার অপশন বি, 50%। খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, বলেছে 4টি প্রধান গ্রুপ আমরা জানি, এ বি, এ বি, এ বি ও, যা RH ফ্যাক্টরে ভিত্তি করে পজিটিভ নেগেটিভ হতে পারে, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, হ্যাঁ, এ বি পজিটিভ। তো দেখো, এক্ষেত্রে দুটো তোমাদের পার্ট পোর্শন মনে রাখতে হবে খুবই। দেখো, ও নেগেটিভ রক্তকে সর্বজনীন দাতা বলা হয় গ্রুপকে। হ্যাঁ, আর ও নেগেটিভ ব্যক্তিকে ও নেগেটিভ ছাড়া কিছু দেওয়া যাবে না আর কি। কিন্তু ও নেগেটিভ সবাইকে, সব গ্রুপের রক্ত যাদের আছে তাদেরকে দান করতে পারবে। এবি পজিটিভ গ্রুপের ব্যক্তিকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এগুলো ইম্পর্টেন্ট, মনে রেখে দেবে। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। 14। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো, এখানে অ্যান্সারটা চলে এসছে আগে থেকে, কিন্তু কোনো ব্যাপার না। এখানে তোমাদের এই অ্যাডামস অ্যাপেল নামটা কম বেশি তোমরা শুনে থাকলেও এটা কিন্তু কোথায় থাকে এরা বললে কিন্তু গুলিয়ে যাবে। ভেস্টিবিউলে, ষড়যন্ত্রে, ট্র্যাকিয়া, নাকি ব্রঙ্কাসে? তা অ্যান্সার তো বুঝতেই পারছো, ট্র্যাকিয়াই হবে, মনে রেখে দেবে এটা। বয়ঃসন্ধির সময় ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ষড়যন্ত্রের আকার বড় হয় এবং অ্যাডামস অ্যাপেল দৃশ্যমান হয়। কার প্রভাবে, কোন হরমোনের প্রভাবে, নামগুলো একটু মনে রেখে দেবে। কোন সময় হয়? বয়ঃসন্ধির সময়। হ্যাঁ, এটি ষড়যন্ত্রকে রক্ষা করে, দেখো কাজ বলেছে। কণ্ঠস্বরের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। মেয়েদের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেল সাধারণত ছোট থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দৃশ্যমান হতে পারে। তোমরা ট্রান্সজেন্ডার তাদের দেখে থাকবে যে তাদের অ্যাডামস অ্যাপেল দেখা যায়। তো 15তে আমরা কোশ্চেন নাম্বার 15তে আমরা চলে যাব। তো বলেছে মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16, 20, 22, নাকি 24? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 16। হ্যাঁ, এই পার্টটা হিমোগ্লোবিন, রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, এখানকার এই পার্টটা তোমরা খুবই ভালোভাবে প্রত্যেকবার 2 থেকে 3 কি 4 ক্যাটাগরি 1 মিলিয়ে আসে। হ্যাঁ, তো বলেছে দেখো, হিমোগ্লোবিন হলো একটি লোহাযুক্ত প্রোটিন যা লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে। ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে
ও তা শরীরের কোষ ও টিস্যুগুলোতে সরবরাহ করে। কাজ। আর হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে আর কি? লোহা। হিমোগ্লোবিনের মাত্রা কম হলে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তাল্পতা হয়, জানো তোমরা, যা ক্লান্তি, শ্বাসকষ্ট, দুর্বলতা সৃষ্টি করে, অনেক অনেক ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। ঠিক আছে, তো এখন 3 থেকে 4টে কি 5টা তোমরা এক্সট্রা কোশ্চেন জানতে পারলে, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে চলে যাবে। কোশ্চেন নাম্বার 16 বলেছে, দেখো, ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কিরূপ? ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কিরূপ? লালচে, কালচে, নীলচে নাকি সাদাটে? বুঝতেই পারছো তোমরা যে ফুসফুসের রং ধূমপান করলে অতিরিক্ত কালচে হয়ে যায়। হ্যাঁ, তো ধূমপান সম্পর্কে কটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো। ফুসফুসের রোগের একটি প্রধান কারণ, যার ফলে ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, সংক্রমণ। বিভিন্ন প্রকার সংক্রমণের কার্যকর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট, ফুসফুসের সমস্যা সাধারণ লক্ষণ। কাশি হয়, 8 সপ্তাহের বেশি সময় ধরে চলা কাশি দীর্ঘস্থায়ী ফুসফুসের ইঙ্গিত দিতে পারে, মানে সমস্যা আর কি। এগুলো লক্ষণ বলেছে। বেশ, পরবর্তী 17 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? হ্যাঁ, তো মানুষ, তোমরা সবাই জানো, কিন্তু মানুষ তো অপশনে নেই, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। টিকটিকি, কুমির, কচ্ছপ নাকি সাপ? কুমির, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কুমির। দেখো, হৃৎপিণ্ড সম্পর্কে, হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তোমরা জানো সবাই, এই ডান নিলয় দিয়ে, বাম নিলয় দিয়ে, ডান অলিন্দ, বাম অলিন্দ দিয়ে মানে কোথাকার রক্ত কোথায় যায়, কি ধরনের রক্ত যায়, এই ব্যাপারগুলো, এই পার্টটা তোমরা দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসার খুবই সম্ভাবনা। তো বলেছে, দেখো, প্রতিটি প্রকোষ্ঠে এক বা একাধিক ভাল্ব থাকে, যা রক্তকে সঠিক পথে রাখতে সাহায্য করে। হৃৎপিণ্ড আর কি, সিস্টোল ও ডায়াস্টোল দুটো টার্ম তোমরা মনে রেখে দেবে, খুবই ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে, যা পর্যায়ক্রমে ঘটে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন করে। খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। তো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 18তে চলে যাব। দেখো, বলেছে সর্বপ্রথম বসন্তের টিকা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী? লুই পাস্তুর, উইলিয়াম বেটসন, এডওয়ার্ড জেনার, রবার্ট আহ, এডওয়ার্ডস? তো অপশন সি, এডওয়ার্ড জেনার। একটু আগে একটা কোশ্চেন করলাম, তো খুবই ইম্পর্টেন্ট। ইনি যদি না এই টিকাটা আবিষ্কার করতেন, তো মানে এখন যা পপুলেশন, বুঝতেই পারছো, এই রোগ পুরো মহামারীর থেকেও বড় কিছু যদি থাকে, তো সেটাকে আমরা বলতে পারতাম, মানে মানুষ মরতেই থাকতো, কষ্ট পেতে থাকতো, খুবই খারাপ একটা ব্যাপার। তো সেটা হয়নি, ভগবান মানে এনার কৃপায়। তো দেখো, বলেছে গুটি বসন্ত বা স্মল পক্স নামে পরিচিত ছিল, এটা ভ্যারিওলা ভাইরাসের কারণে সৃষ্টি হতো। খুবই ইম্পর্টেন্ট, এই দেখো দুটো টার্ম, ভ্যারিওলা ভাইরাস, এগুলো আসে, অত্যন্ত সংক্রামক রোগ ছিল, ছিল, এখন আর নেই। উচ্চ জ্বর, মাথা ব্যথা, ত্বকে গুটি বা ফুসকুড়ি, খুবই বেদনা হতো এই গুটি বা ফুসকুড়ি থেকে। পরবর্তীতে দাগ, সারা জীবন দাগ থেকে যাবে এই রোগটা। 1977 সালে এই মানে রোগের শেষ লক্ষণ দেখা যায়। এইচ এইচ WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 1980 সালে গুটি বসন্তকে নির্মূল বলে ঘোষণা করে। এই সালটা মনে রাখবে, আর কে করেছিল? এইচ মানে হু, এটা মনে রাখবে। এই রোগটি প্রতিরোধের জন্য এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, নামটা মনে রেখে দেবে। তাহলে দেখো, 4 থেকে 5টা কি 6টা কোশ্চেন এখানে হয়ে গেল। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 19। তোমাদের কোশ্চেনগুলোর মানে কেমন লেভেল, কেমন লাগছে ক্লাসটা, ঠিক আছে, একটু কমেন্টে জানিও। আর তোমরা তোমাদের স্কোরগুলো কিন্তু মার্ক করবে, মানে 20-র মধ্যে তোমরা কত পারছো, সেটা তোমরা মার্ক করলে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। শুধু এই ক্লাস না, প্রত্যেক মানে যে ক্লাসই করছো, যেখান থেকেই করছো, যখন ক্লাস করবে, কতগুলো কোশ্চেন আছে, তার মধ্যে কতগুলো পারছো, কোনগুলো পারছো না, কোন পার্টটা পারছো না, কোন পার্টের ওপর তাহলে তোমাদের জোর দিতে হবে, সেগুলো একটু নোট ডাউন করবে। মানে শুধু পড়া করলেই তো হবে না, না, কোন পার্টগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো একটু তোমরা নিজেদের মধ্যে নোট করে নিয়ে সেগুলো সেগুলোকে তোমরা মানে পড়ে পড়ে আয়ত্ত করার চেষ্টা করো। তো চলো, 19 নম্বর বলেছে নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর অস্টিকটিস শ্রেণীভুক্ত? এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ও এ তারা মাছ, প্রোটোমাইজন, রুই মাছ নাকি অ্যাসিডিয়া? দেখো, এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রুই মাছ।
বলেছে অস্টিকটিস প্রাণী হলো মেরুদণ্ডী প্রাণীদের একটি শ্রেণী যা হাড়ের মাছকে বোঝায়, যেমন টুনা মাছ, স্যামন মাছ। এদের সাধারণত প্ল্যাকেট ও সাইক্লয়েড আঁশ দিয়ে আবৃত থাকে, মানে এদের গা আর কি। এদের পেট্রাল ও পেলভিক পাখনা থাকে। ঠিক আছে, তো নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, তো তোমরা একটু অসুবিধা হলে কিছু মনে করো না, হ্যাঁ। তো আমরা দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাব। 20, ঠিক আছে, শেষ কোশ্চেনে আমরা চলে এলাম। তাহলে তোমাদের কেমন লাগছে ক্লাসটা সবাই জানাবে, হ্যাঁ। আর পার্ট 3ও আসতে চলেছে, তো তোমরা উম, কতটা উপকৃত হচ্ছ, তোমাদের মনে কতটা মানে পৌঁছাচ্ছে এই ক্লাসগুলো, তোমরা জানিও, হ্যাঁ। আর লাইক করো, লাইক করতে তো কোনো ক্ষতি নেই। তো লাইক করলে আমি একটু মানে উৎসাহ পাবো, তোমাদের এই ক্লাস আরো 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 ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো। 20, দেখো স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটি, খুবই ইম্পর্টেন্ট। স্কোটাম, প্রোটেস্ট গ্রন্থি, সার্ভিক্স নাকি সেমিনাল ভেসিকল। এই চারটেরই প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, চারটেরই টার্মটাই তোমরা একটু ক্লিয়ার করে রেখে দেবে, কি বলে এটাকে, কি এটা কোথায় থাকে, কি কাজ, হ্যাঁ। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সার্ভিক্স। ঠিক আছে, চলো। বলেছে এটি যোনি ও জরায়ুকে সংযুক্ত করে, মাসিকের সময় জরায়ু থেকে রক্তকে যোনিতে যেতে দেয়, খুবই ইম্পর্টেন্ট। সন্তান প্রসবের 10 সেন্টিমিটার বেশি প্রসারিত হয় যাতে যোনিপথে বেরিয়ে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। জরায়ুকে সুরক্ষা করে, এটি জরায়ুকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, তো বুঝতেই পারছো। তো এখানেই আজকে ক্লাস আমার শেষ হলো। আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ভালোভাবে দিনটা এনজয় করো। অনেক জায়গায় ঘুড়ি ওড়ানোর খেলা হয়, ভো কাট্টা যে ব্যাপারটা, খুবই একটা এনজয়মেন্ট, সেটা তোমরা ভালোভাবে এনজয় করো। আমি আবার পরবর্তীতে ক্লাস নিয়ে পার্ট 3 নিয়ে চলে আসবো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, টাটা।